40,000 টাকায় অফিসিয়াল মার্কেটে গেমিং ফোন। বলছিলাম ইনফিনিক্সের সদ্য লঞ্চ হওয়া GT30 Pro এর কথা। তো এই ফোনটা আনঅফিসিয়াল মার্কেটের অনেক ফোনকে কিন্তু পারফরমেন্সে টক্কর দিতে পারবে। যদিও আমরা রিভিউর ক্ষেত্রে অফিসিয়াল আনঅফিসিয়াল এগুলো মিক্স আপ করে খুব একটা রিভিউ করি না, বিকজ অনেক সময় দেখা যায় ওগুলোতে যেহেতু ট্যাক্স দিয়ে আসে না, সো অনেক কম প্রাইসে কিন্তু আপনারা ভালো পারফরমেন্স পান। বাট যারা অফিসিয়াল ফোন কিনতে চাচ্ছেন এবং আপনারা কম্প্রোমাইজ খুব একটা করতে চাচ্ছেন না পারফরমেন্সে, অ্যাটলিস্ট গেমিংয়ে, তাদের জন্য এই GT30 Pro আসলে কেমন ডিভাইস হতে পারে, বা এটা যে প্রাইস রেঞ্জে লঞ্চ হয়েছে এটা আসলে এই প্রাইস রেঞ্জে কেমন পারফরমেন্সই বা আপনাকে ডেলিভার করবে। ওয়েল, যেহেতু এটা একটা গেমিং ফোন, সরাসরি প্রথমেই পারফরমেন্স সেকশনে চলে যাব এবং এই ফোনটাকে পাওয়ার করছে একেবারে মানে লেটেস্টই বলতে পারেন ডিমেনসিটির 8350, যেটা বেসিক্যালি অক্টা করে একটা চিপসেট, এবং এটার পারফরমেন্স কিন্তু পারফরমেন্স আপনি 7S Gen 3 স্ন্যাপড্রাগনের সাথে যদি কম্পেয়ার করেন তার থেকে বেটার পাবেন, এবং মানে লিটারেলি এটা 7+ Gen 3 যেটা সেটা থেকে একটু কম পারফর্ম করে। আর জিপিউর ক্ষেত্রে কেমন সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি। আর র্যাম এবং স্টোরেজের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ এখানে ইনফিনিক্স করেনি বলতেই হবে, কারণ তারা কিন্তু এতে 12 GB র্যাম ব্যবহার করেছে, যেটা LPDDR5X, আর সাথে আপনারা যে স্টোরেজ পাচ্ছেন 256 GB সেটা কিন্তু UFS 4.0। সো এইসব জায়গাতে মানে কোনো কম্প্রোমাইজ নেই স্পেক্স ওয়াইজ, যার কারণে আমরা কিন্তু এর রিফ্লেকশন পারফরমেন্সও অবশ্যই দেখতে পাবো। তো সরাসরি গেমিংয়ে যাবার আগে আমরা একটু বেঞ্চমার্ক নিয়ে কথা বলবো। প্রথমে আমরা Geekbench 6 ট্রাই করেছিলাম এবং যেমনটা রেজাল্টে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় 1100 সামথিং সিঙ্গেল কোর স্কোর দিয়েছে আমাদেরকে, আর 4000-এর কাছাকাছি দিয়েছে মাল্টি কোর স্কোর, যেটা বেশ রেসপেক্টিভ নাম্বার আমি বলবো। দেন আমরা এতে 3D মার্ক টেস্ট করেছি যাতে করে আমরা এটা স্ট্রেস দিতে পারি এবং দেখতে পারি আসলে গেমিংয়ে মানে এর জিপিইউ কেমন স্ট্রেস নিতে পারে, বা কতটুকু গরম হচ্ছিল ডিভাইসটা, পারফরমেন্স কতটুকু ডিগ্রেড করে বা থ্রটল করে, এই জিনিসগুলো। তো প্রথমে আমরা ওয়াইল্ড লাইফ দিয়েছি এবং ওয়াইল্ড লাইফে যেমনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদেরকে একেবারে ম্যাক্স আউট স্কোর দিয়েছে। দেন আমরা এতে দিয়েছি ওয়াইল্ড লাইফ এক্সট্রিম টেস্ট, এবং এক্সট্রিম টেস্টে আমরা কিন্তু প্রায় 3000-এর কাছাকাছি 2800 সামথিং রেজাল্ট পেয়েছি, উইচ এগেইন ইজ কোয়াইট রেসপেক্টেবল অ্যাট দিস প্রাইস পয়েন্ট, স্পেশালি আপনি যখন কনসিডার করবেন এটা একটা অফিসিয়াল মার্কেটের ফোন। বাট এই প্রত্যেকটা টেস্টই কিন্তু শর্ট বার্স্টে ফোনের পারফরমেন্স টেস্ট করে, সো এটা আসলে লং টাইম যদি আপনি গেমিং করেন ফোনে সেটার সিনারিও কী অবস্থা হবে সেটা আসলে রিপ্রেজেন্ট করে না। তো সেজন্য আরেকটা টেস্ট রয়েছে যেটা হচ্ছে ওয়াইল্ড লাইফ এক্সট্রিম স্ট্রেস টেস্ট। তো সেটাতে আমরা 68% এফিসিয়েন্সি পেয়েছি, এবং এখানে পারফরমেন্সে যদি আমরা একটু ডিটেলে যাই, এখানে গ্রাফ দেখতে পাচ্ছেন, আমরা এখানে মানে সেকেন্ড লুপ এবং 19th লুপ এই দুটোর মধ্যে পারফরমেন্সের একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি, যেটাতে বেসিক্যালি আমরা একটা আইডিয়া পাবো যে আসলে মানে যখন আমরা লুপটা স্টার্ট করেছিলাম ফোনটা ঠান্ডা ছিল তখন কেমন পারফরমেন্স আমরা পেয়েছি, এবং যখন এটা আস্তে আস্তে গরম হয়েছে, এবং 19th লুপ মানে এটা কিন্তু 20 মিনিটস পর্যন্ত স্ট্রেস দেয়। সো 19th লুপে আমরা মানে একেবারে ফোনের যে পিক পারফরমেন্স বা পিক হিটিং সেটা কিন্তু আমরা মানে মোটামুটি টের পাচ্ছিলাম, এবং সেই ক্ষেত্রে আমরা যেই থ্রটলটা দেখেছি সেটা একেবারেই ন্যাচারাল, এটা একেবারে ড্রাস্টিক কোনো থ্রটল আমরা দেখিনি। ইভেন আমরা যদি পরের গ্রাফটাতে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচার এবং এর সাথে রয়েছে ফ্রেম রেট। সো টেম্পারেচার এবং ফ্রেম রেট এই দুটো কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল, একটা বাড়লে আরেকটা কমে। তো বুঝতেই পারছেন টেম্পারেচার বাড়বে যত ফ্রেম রেট তত কমবে, অর্থাৎ থ্রটল হতে থাকবে। তো এই গ্রাফে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে একটু পরেই কিন্তু বেশ টেম্পারেচার হিট করেছে ম্যাক্সিমাম, এবং তারপরে কিন্তু মোটামুটি একটা স্টেবল পর্যায়ে চলে গেছে, এবং তারই সাথে সাথে ফ্রেম রেটটাও ঠিক অতটুকুই শুরুর দিকে ড্রপ করেছিল, বাট পরে কিন্তু দেখা যাচ্ছে স্টেবল একটা ফ্রেম রেট দিচ্ছে। তো অ্যাটলিস্ট ওয়াইল্ড লাইফ স্ট্রেস টেস্টে আমরা কিন্তু মেজর কোনো মানে থ্রটল দেখতে পাইনি ওইভাবে। তো এই ক্ষেত্রে আমি বলবো এটাতে ইনফিনিক্স যে কুলিং সিস্টেম দিয়েছে সেটা মানে অ্যাটলিস্ট সোফার আমরা দেখতে পাচ্ছি কাজ করছে। বাট রিয়েল লাইফ গেমিংয়ের কী অবস্থা? তো রিয়েল লাইফ গেমিংয়ে প্রথমে আমরা ট্রাই করেছি কল অফ ডিউটি মোবাইল, কারণ এটা কিন্তু আসলে অনেক পপুলার গেম, এবং যারা মোবাইল গেমার রয়েছে তারা বেশিরভাগই এই গেমগুলো খেলে থাকে অনেক লং টাইম। তো এটাতে আমরা মানে একেবারে ম্যাক্সড আউট 120 হার্টজের পারফরমেন্স পাচ্ছিলাম, এবং এই গেমটা সাধারণত খুবই অপটিমাইজড হয়ে থাকে, বা অনেক লো পারফর্মিং চিপসেটেও কিন্তু বেশ অপটিমাইজ পারফরমেন্স ডেলিভার করে। আর যেহেতু এটাতে মোটামুটি হর্স পাওয়ার ভালোই রয়েছে, সো এটাতে আমরা এক্সপেকটেশনটা আরেকটু বেশি রেখেছিলাম, এবং সেটা মোটামুটি ফুলফিল হয়েছে বলতেই হবে। আর যেহেতু এটা একটা গেমিং ফোন, সো এটাতে আপনারা কিছু অ্যাডিশনাল গেমিং ফিচার তো পাচ্ছেনই, যার মধ্যে রয়েছে ট্রিগার। তো এখানে আমরা টাচ সেন্সিটিভ ট্রিগার পাচ্ছি দুই পাশে, এবং গেমিং করার সময় তাদের যে এক্স বুস্ট সফটওয়্যারটা রয়েছে এখানে গিয়ে কিন্তু আপনারা এই ট্রিগারগুলো কাস্টমাইজ করতে পারবেন এবং গেম ওয়াইজ কাস্টমাইজ করতে পারবেন। সো এখান থেকে আপনারা কুইক অ্যাক্সেস টুলে গেলে ইজিলি দেখতে পাচ্ছেন জিটি ট্রিগার, এটা এনেবল করে এখান থেকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন, এবং মাল্টিপল প্রোফাইল কিন্তু আপনারা ক্রিয়েট করতে পারবেন। আর এটাতে কিন্তু চমৎকার একটা হ্যাপটিক ফিডব্যাকও রয়েছে। সো
আপনি যখন ট্রিগারটা প্রেস করছেন তখন বুঝতে পারবেন খুব ইজিলি যে এটা আসলে কাজ করছে কি করছে না। আর তাছাড়া এটাতে রেসপন্সিভনেস নিয়ে আমার কোনো রকম ইস্যু হয়নি। অ্যাটলিস্ট কল অফ ডিউটি মোবাইলে আমি ফ্ললেস পারফরমেন্স পেয়েছি এবং এই ট্রিগারটা কিন্তু আমাকে অনেকটাই হেল্প করেছে গেমিংয়ের ক্ষেত্রে। সো আলাদা যারা ট্রিগার ব্যবহার করেন বা আলাদা করে ট্রিগার কিনে তারপর ফোনে ইনস্টল করেন তাদেরকে এই প্যারা অ্যাটলিস্ট এই GT30 প্রোতে নিতে হবে না। দেন এর পরের গেমটা ছিল পাবজি, এবং পাবজিতে কিন্তু আমার এক্সপেকটেশন অনেক বেশি হাই ছিল, বিকজ ইনফিনিক্স কিন্তু এখন পাবজির সাথে কোলাবোরেট করে তারপরে এই ফোনটা আসলে রিলিজ করেছে। তো এটাতে পাবজির এক্সট্রা অপটিমাইজেশন আমার এক্সপেকটেশনে ছিল এবং তেমনটাই কিন্তু পেয়েছি, বিকজ এই 40,000 টাকার একটা ফোনে আমরা কিন্তু 120 হার্টজের যে সাপোর্ট সেটা পাচ্ছি, অ্যাজ ইউ ক্যান সি ইন দ্য স্ক্রিন। এবং যেটা একটু আগে বললাম যে এক্স বুস্ট, এখানে গিয়ে কিন্তু আপনারা পাবজির জন্য বেশ কয়েকটা ক্রিয়েটেড প্রোফাইল দেখতে পাবেন। সো আপনাকে আলাদা করে প্রোফাইল কাস্টমাইজ করতে হবে না, এখানে জাস্ট আপনি সিলেক্ট করবেন প্রোফাইল এবং খেলবেন আপনার পছন্দসই যে প্রোফাইলগুলো রয়েছে সেটা, যেটা আপনার মানে স্যুট করে। এবং পাবজির পারফরমেন্স, এখানে গিয়ে আমি একটা বড়সড় ধাক্কা খেয়েছি, বিকজ আমি যখন কল অফ ডিউটি খেলছিলাম, কল অফ ডিউটিতে কিন্তু এটা প্রায় 30 মিনিটের মতো খেলার পরও ওভাবে হিট আমি টের পাইনি ফোনটাতে, এবং আমি মোস্টলি ফোনটা একেবারে বেয়ার ব্যবহার করছিলাম, এটার পেছনে কোনো কাভার টাভার ব্যবহার করিনি। তো সেটার পারফরমেন্স দেখার পর পাবজিতে যখন ঢুকলাম, আনফর্চুনেটলি পাবজি 15-20 মিনিট খেলার পর এটা কিন্তু বেশ এক্সেসিভ হিট আমি টের পেয়েছি। এবং যখন হিটটা বাড়ছিল তখন, সাথে একটু আগে বলছিলাম যে হিট অ্যান্ড FPS এর এই দুটো ব্যাপার কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল। সো হিট যখন বাড়ছিল তখন অ্যাকশন সিনগুলোতে স্পেশালি আমরা কিন্তু ফ্রেম ড্রপও লক্ষ্য করছিলাম, এবং ড্রাস্টিক ফ্রেম ড্রপ করছিল, আবার আগের জায়গাতে চলে যাচ্ছিল, যেটা আমরা বেসিক্যালি থ্রটল বলি। তো এটাকে কম্পেনসেট করতে ইনফিনিক্স কিন্তু এই ফোনের সাথে একটা প্যাকেজ তৈরি করেছে, যেটাতে একটা মানে অ্যাডিশনাল গেমিং কুলিং ফ্যান আপনারা পাবেন, এবং সেই ক্ষেত্রে আপনার প্রাইসটা পড়বে 42,000 টাকা। আর যদি শুধু ফোনটা আপনি কিনেন সেই ক্ষেত্রে আপনি 40,000 টাকায় পাবেন। আর এই যে ফ্যানটা, যেটা আমাদের কাছে আসলে আসেনি রিভিউর জন্য, তো থাকলে ভালো হতো, দেখাতে পারতাম আপনাদেরকে, সেটা কিন্তু ম্যাগনেটিক এবং এটা আপনার পেছনে অ্যাটাচ হয়ে যাবে। এবং অন্যান্য ফেলো ইউটিউবার্স যারা পেয়েছে এই ফ্যানটা রিভিউর জন্য, তাদের রিভিউ দেখে যতটুকু দেখলাম যে এটা মোটামুটি 4-5 ডিগ্রি টেম্পারেচার কমাতে পারে। সো এই পাবজির ক্ষেত্রে অ্যাটলিস্ট আমার মনে হয় যে এটা বেশ কার্যকর। যদি আপনি ফোনটা কিনতে চান সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে একসাথে মানে দুটো প্যাকেজেই কেনা, যারা স্পেশালি পাবজি অনেক বেশি খেলে থাকেন তাদের ফোনে। আর হ্যাঁ, পাবজির সাথে কোলাবোরেশন নিয়ে কথা বলছিলাম, তো ইনফিনিক্স কিন্তু একটা গেমিং টুর্নামেন্ট লঞ্চ করতে যাচ্ছে, যেটা PMCC, এবং এখানে বাংলাদেশের যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, স্পেশালি ঢাকায় ডিভিশনে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, তাদের স্টুডেন্টরা কিন্তু এই টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারবে। এবং এটার বেশ কয়েকটা রুলস রয়েছে, এবং বেসিক যদি বলি দু একটা, আপনাকে সেম ইউনিভার্সিটির কারেন্টলি স্টুডেন্ট হতে হবে, এবং আপনি একই সাথে মাল্টিপল টিমে খেলতে পারবেন না। এছাড়াও আরও অনেকগুলো রুলস রয়েছে, যেগুলো নিয়ে আরও ডিটেল আপনারা পেয়ে যাবেন ইনফিনিক্সের ফেসবুক পেজে যদি আপনারা যান। সো সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এগেইন পাবজির পারফরমেন্স নিয়ে কথা বলছিলাম, যেটা কল অফ ডিউটিতে আমি এক্সপিরিয়েন্স করলাম। আনফর্চুনেটলি পাবজিতে আমাকে একেবারে ডিসঅ্যাপয়েন্ট করেছে, বেশ খানিকটা গরম হচ্ছিল, যদিও থ্রটলটা আসলে ওই অর্থে হয়নি যতটা আমি এক্সপেক্ট করছিলাম, যেহেতু হিট অনেক বেশি ছিল, বাট হিটটা আপনি অবশ্যই হাতে টের পাবেন। দেন আমরা জেনশন ইম্প্যাক্ট ট্রাই করেছি, এবং এই গেমটাতেও হিটটা মোটামুটি রিজনেবল ছিল, মানে কল অফ ডিউটি থেকে একটু বেশি, বাট পাবজি থেকে কনসিডারেবলি কম। তো যার কারণে ওই গেমটা মোটামুটি খেলা গেছে, এবং এটাতেও কিন্তু আমরা স্মুথ পারফরমেন্স পেয়েছি। এবং ডিউরিং গেমিং পিরিয়ড এই ফোনটা কিন্তু আমাদেরকে পারফরমেন্সে একেবারে ডিসঅ্যাপয়েন্ট করেনি। তো গেমিং যেহেতু এটার ট্যাগ লাইন, সো এটা কিন্তু গেমিংয়ে আপনাকে অ্যাটলিস্ট বেটার পারফরমেন্স ডেলিভার করবে। আর আপনারা জানেন যে ফোন গেমিংয়ে ভালো, সেই ফোনটা ডে টু ডে লাইফ ইউজের জন্য ফ্ললেস। তো এটাতে আমরা মানে ইউআইতে অ্যাটলিস্ট যেই পারফরমেন্স পেয়েছি আমি টোটালি স্যাটিসফাইড, কারণ এটা বেশ স্মুথ পারফরমেন্স আমাদেরকে ডেলিভার করেছে। ইউআইয়ের যে অ্যানিমেশনগুলো সেগুলোতে কোনো জায়গায় আমি ল্যাগ বা হিকআপস একেবারেই দেখিনি, অ্যাপগুলোতেও কোনো রকম ইস্যু ছিল না। আর যেহেতু 144 হার্টজের ডিসপ্লে, সো এটাতে ডেফিনেটলি আপনারা এক্সট্রা একটা লেভারেজ কিন্তু পাবেন, ইউআই বলেন বা যে কোনো অ্যাপ বলেন। যদিও সব অ্যাপে 144 হার্টজ সাপোর্ট করে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে 120 হার্টজ পর্যন্ত লিমিটেড, বাট স্টিল আপনারা কিন্তু টাচ স্যাম্পলিং রেটও 240 হার্টজ পাচ্ছেন। আর এই ডিসপ্লেতে মানে যে কোনো কিছু বেশ চমৎকার লাগবে। অ্যামোলেড ডিসপ্লে, 1.5K ডিসপ্লে, এবং এটাতে HBM যে ব্রাইটনেস সেটা 1600 নিটস, আর অটো ব্রাইটনেসে আপনারা ম্যাক্সিমাম 4500 পাবেন, যেটা আদৌ কীভাবে পাবেন আমি জানি না, বাট আউটডোরে আমার কোনো ইস্যু হয়নি এই ডিসপ্লে নিয়ে। এবং এটার যে টাচ রেসপন্সিভনেস সেটাও অ্যামেজিং ছিল। আর হ্যাঁ, একটা ফিচার যেটা মোস্টলি আমরা ফ্ল্যাগশিপ ফোনের ডিসপ্লেতে দেখে থাকি, সেটা হচ্ছে PWM ডিমিং। এই ফোনটাতে কিন্তু 2304 PWM লোকাল ডিমিং জোন রয়েছে। সো আপনি যখন একেবারে এক্সট্রিম ডার্কার সিচুয়েশনে ফোনটা ব্যবহার করবেন, এবং যাদের একটু আইফিটিক রয়েছে, ফ্লিকারিংটা চোখে পড়ে, তাদের জন্য কিন্তু এটা বেশ আরামদায়ক হবে। তো এর ডিসপ্লে দেখে বেসিক্যালি আমার কাছে যেটা মনে হয়েছে, একটা জিনিসই মিসিং, সেটা হচ্ছে এটাতে LTPO প্যানেল দিয়ে দিলে মানে একেবারে
চেরি অন টপ হয়ে যেত, বাট এই বাজেট রেঞ্জে আসলে এটা আমি এক্সপেক্ট করি না খুব একটা যে ব্র্যান্ডগুলো অফিসিয়াল মার্কেটের স্পেশালি তারা এলটিবিও প্যানেল ব্যবহার করবে। বাট এমনিতে আপনি ডিসপ্লের এক্সপিরিয়েন্স চমৎকার পাবেন, নো ডাউট। আর ডিসপ্লের যেই বেজেল সেটাও কিন্তু আমার কাছে বেশ সিমেট্রিক্যাল মনে হয়েছে, যদিও বটম চিনটা একটু বড় লাগে, বাট বাকি তিন দিকের বেজেল যথেষ্ট ন্যারো। আর এখানে যেই সেলফি ক্যামেরাটা আমরা পাচ্ছি এটার যে কাট আউট এটার সাইজটাও আর একটু ছোটো হলে ভালো হতো। এনিওয়ে ডিসপ্লে নিয়ে নো কমপ্লেইন, এটাতে মানে ওভারঅল আপনি চমৎকার এক্সপিরিয়েন্স পাবেন। আর এই ধরনের গেমিং ফোনে আমরা কিন্তু অলওয়েজ এই লুকটা মানে একটু ওয়াইল্ড দেখতে পাই, তো এই ফোনটাতেও আপনারা সেরকমই পাচ্ছেন, যেমনটা দেখতে পাচ্ছেন রিয়ারে বেশ এক্সট্রিম একটা ডিজাইন দেওয়া হয়েছে এবং এর পেছনে আপনারা কিন্তু RGBও পাচ্ছেন, যেমনটা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা LED লাইট জোন রয়েছে, যেটা আপনারা সফটওয়্যারে গিয়ে কাস্টমাইজও করতে পারবেন। তো যখন আপনি গেম খেলছেন তখন আপনার ফোনটা পেছনের অংশে যারা দেখবে তারা একটু কুল ভাবতে পারে আপনাকে, আই ডোন্ট নো কারা ভাবে, বাট মেবি ভাবতে পারে। এনিওয়ে, বাট এই ধরনের ডিজাইন আপনারা জানেন, লাভ ওর হেট, আপনি হয়তো এটা পছন্দ করবেন, না হলে একেবারেই পছন্দ হবে না। আর এটা কিন্তু বিল্ড কোয়ালিটি ওয়াইজও খুব বেশি অ্যামেজিং কোনো কিছু দিয়ে বানানো তা না, এটা গ্লাস না, এটা প্লাস্টিক। আর এর সাইড বাম্পারটাও প্লাস্টিক রেলের, যদিও ফ্রন্টে তারা কর্নিং গরিলা গ্লাস 7i ব্যবহার করেছে, সো এই জায়গাতে অন্তত আপনারা প্রোটেকশনটা ভালো পাচ্ছেন। আর এই ফোনটা IP64 রেটেড, এটাতে আরেকটু বেটার কোনো ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং থাকলে ভালো হতো, বাট এগেইন অফিসিয়ালি 40,000 টাকার ফোনে পারফরমেন্সে যখন কোনো কম্প্রোমাইজভাবে থাকছে না, তখন আসলে কিছু জায়গাতে কম্প্রোমাইজ থাকবে, এটা হচ্ছে সেই জায়গাগুলো। আর গেমিং ফোনের আরেকটা জায়গাতে কম্প্রোমাইজ তো সবসময় থাকতেই হবে, সেটা হচ্ছে ক্যামেরা। তো এই ফোনের প্রাইমারি ক্যামেরা পাচ্ছেন 108 মেগাপিক্সেলের, আর সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড। আর এটার যদি রেজাল্টের কথা বলি, ডে লাইট রেজাল্ট সত্যি বলতে আমাকে খুব বেশি হতাশ করেছে এমনটা আমি বলবো না, অ্যাভারেজ রেজাল্ট আমরা পেয়েছি। ছবিগুলো আই ক্যাচি, কন্ট্রাস্টি লাগে, কালারফুল, এবং আপনি বেশিরভাগ জায়গাতে ডাইনামিক রেঞ্জও ওয়াইডার পাবেন। তাছাড়া স্ক্রিন টোনের ক্ষেত্রেও AI অফ করে রাখলে বেশ মানে ফ্ল্যাটারিং লুকিং ইমেজ পাওয়া যায়, যদিও AI অন করে রাখলে তখন দেখবেন যে স্ক্রিন স্মুথনিংটা অনেক বেশি করছে। আর ডিটেলের ক্ষেত্রেও ছবিগুলোতে মানে জুম না করলে মোটামুটি ভালোই লাগে দেখতে, বাট আপনি যখন জুম করে ছবিগুলো দেখবেন তখন একটু অয়েল পেন্টিং টাইপের একটা ফিল পাবেন, যেটা টিপিক্যালি মানে ছোটো সেন্সরের যে ফোনগুলো রয়েছে সেগুলোতে কমন ব্যাপার, তো এটাতেও সেটা ঘটেছে। আর আলট্রা ওয়াইডে যেহেতু মেগাপিক্সেলই কম, সো এটা জুম করলে আরও বেশি ডিটেল লস দেখতে পাবেন। তবে দুটোর যে কালার অ্যালগোরিদম সেটা একেবারেই সেম লেগেছে আমার কাছে, এখানে মেজর কোনো শিফট আমরা দেখিনি হোয়াইট ব্যালেন্স বা কালার রিপ্রোডাকশানে। তো ছবিগুলো আপনারা চালিয়ে নিতে পারবেন স্পেশালি ডে লাইটে। আর লো লাইটে আসলে আমরা এখানে দেখতে পাবো যে ক্লোজ অবজেক্টের ছবিগুলোতে কিন্তু ডিটেল বেশ ভালো থাকে, যেমনটা এই ছবিতে দেখতে পাচ্ছেন। বাট এখানে একটা মেজর ইস্যু আমি লক্ষ্য করেছি, আই ডোন্ট নো এটা সফটওয়্যার ইস্যু কিনা, যখন আপনি পোর্ট্রেট মোড ছাড়া ছবি তুলছেন এবং আপনার সাবজেক্ট একটু ডার্কার কন্ডিশনে রয়েছে, তখন সাবজেক্টের জায়গায় অবজেক্টে ফোকাস করে ফেলে, মানে ব্যাকগ্রাউন্ডে ফোকাস করে ফেলে, এবং এটা কন্টিনিউয়াসলি ঘটছিল আমাদের রিভিউ পিরিয়ডে যখন আমরা ছবি তুলেছি, যেটা একটা বড় বামার আমি বলবো। এই জায়গাতে অবশ্যই মানে ইনফিনিক্সের উচিত সফটওয়্যার যদি ইস্যু হয়ে থাকে সেটা দ্রুত ফিক্স করা। আর ডিটেলের ক্ষেত্রে এগেইন আপনারা লো লাইটে খুব ভালো ডিটেল পাবেন না, যদি না সাবজেক্টের অনেক ক্লোজে গিয়ে ছবি তুলেন, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। নয়েজ ডেফিনেটলি আপনারা লক্ষ্য করবেন, আর স্পেশালি ডিটেল লস লক্ষ্য করবেন যখন জুম করবেন। বাট একেবারে আনইউজেবল ছবি এমনটা বলা যাবে না, মোটামুটি বেশ ভালো। ইভেন পোর্ট্রেট মোডেও এর যে এজ ডিটেকশন সেটা বেশ ভালো থাকে। তো ক্যামেরা সোর্সও একটা গেমিং ফোনে ক্যামেরা আসলে মানে মাঝে মাঝেই কম্প্রোমাইজ থাকে। ইভেন আমরা যদি একেবারে ফ্ল্যাগশিপ ROG সিরিজের ফোনেও যাই, সেখানেও আমরা দেখি যে খুব বেশি আহামরি ক্যামেরা পারফরমেন্স কিন্তু আমরা প্রাইস যতটা পে করছি ততটা পাই না। তো এটা 40,000 টাকা হিসেবে অ্যাভারেজ পারফর্মিং, তো অ্যাভারেজ রেজাল্টই আপনাকে দিবে। তবে রেয়ার ক্যামেরা দিয়ে আপনারা ম্যাক্সিমাম ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 FPS পর্যন্ত, এবং এটাতে EIS সাপোর্ট রয়েছে, সো ভিডিও রেজাল্ট মোটামুটি স্মুথ ছিল। দেন আমরা ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরাতে যদি আসি, এখানেও আমরা যেই অ্যালগোরিদম দেখতে পাচ্ছি সেটাও কিন্তু কিছুটা কালারফুল, কন্ট্রাস্টি, এবং এখানে হোয়াইট ব্যালেন্স আমার কাছে ঠিকঠাকই লেগেছে, স্পেশালি স্কিন টোনের ক্ষেত্রে। আর পোর্ট্রেট মোডের যে পারফরমেন্স অর্থাৎ এজ ডিটেকশন সেটাও কিন্তু সেম ছিল, মানে প্রাইমারি ক্যামেরার মতোই। বাট লো লাইটে আসলে আমরা এখানেও দেখতে পাবো যে প্রচুর নয়েস আপনারা ছবিতে পাবেন। তো ইন শর্ট এটাই ছিল বেসিক্যালি ক্যামেরা পারফরমেন্স। আর এই ফোনটাতে আপনারা ব্যাটারি ক্যাপাসিটি পাচ্ছেন 5500 mAh। আর আপনারা জানেন যে ইনফিনিক্স কিন্তু সবসময় একটু মানে এই চার্জিং, ব্যাটারি, এই ব্যাপারগুলো নিয়ে খুব সিরিয়াস, এবং তারা মানে ফিচারের দিক থেকে এখানে কম্প্রোমাইজ একেবারেই করতে পছন্দ করে না। তো এই ফোনটাতে আপনারা ওয়্যারলেস চার্জিং পাচ্ছেন 30 ওয়াট পর্যন্ত। আর ওয়ার্ড চার্জিং বক্সেই আসে 45 ওয়াটের একটা চার্জার, যেটা দিয়ে আপনারা ফোনটাকে 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ করে নিতে পারবেন। আর এটাতে ওয়্যারলেস চার্জিং তো আছেই, পাশাপাশি আপনারা রিভার্স ওয়্যারলেস চার্জিং পাচ্ছেন, যেটা দিয়ে আপনারা অন্যান্য মানে যেই ওয়্যারলেস চার্জিং ডিভাইসগুলো রয়েছে, লাইক এটা কোনো অ্যাক্সেসরিজ হতে পারে বা ফোন হতে পারে, সেটাকে রিভার্স চার্জ করতে পারবেন। আর হ্যাঁ, ইন্টারেস্টিংলি বক্সে কিন্তু আপনারা আরেকটা জিনিস পাচ্ছেন, যেটা এখন আসলে বক্সে একেবারেই দেখা যায় না, সেটা হচ্ছে একটা হেডফোন। তো ওয়ার্ড হেডফোন ইউজ করলে আপনারা লেটেন্সিটাকে অ্যাটলিস্ট কম্পেনসেট করতে পারবেন।
বাট এটাতে সাউন্ড খুব বেশি আহামরি আমরা পাইনি, বাট এগেইন এটা ইনক্লুড করাটাই একটা অ্যাডেড ভ্যালু। তো ওভারঅল যদি সাম আপ করি তাহলে 40,000 টাকায় ইনফিনিক্সের এই GT30 Pro ফোনটা আসলে কেমন? ওয়েল, আমি বলবো আপনারা যারা অনেক বেশি গেমিং করে থাকেন মোবাইলে এবং এই বাজেট রেঞ্জে, মানে অফিসিয়াল বাজেট রেঞ্জে আপনারা এই ধরনের একটা ডিভাইস করছেন যেটা আপনাকে পারফরমেন্সে খুব বেশি কম্প্রোমাইজ হতে দেবে না এবং আপনি মানে একেবারে ধোঁয়ায় গেম খেলতে চান, তাদের জন্য এই ফোনটার পারফরমেন্স ডেফিনেটলি ভালো এবং এই ফোনটা ইজিলি এই 40,000 টাকার রেঞ্জের ইভেন অনেক আনঅফিসিয়াল ফোনের সাথেও পারফরমেন্সে হেড টু হেড কম্পিট করতে পারবে। তো পারফরমেন্স ফোকাসড হলে ডেফিনেটলি গো ফর ইট। ডিজাইন আপনার কাছে কেমন লাগবে এটা একান্তই ব্যক্তিগত, সো এটার ডিজাইন যদি ভালো লাগে দেন গো ফর ইট, ডিজাইন ভালো না লাগলে এটাও আপনার ব্যাপার। আর এটার আরেকটা ডিজাইন আসে, আরেকটা কালার এক্স্যাক্টলি আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন, নামটা মনে নেই আমার। তো সবশেষে যদি ভিডিওটা সাম আপ করি কয়েকটা প্রোজ অ্যান্ড কনস দিয়ে, এই ফোনটাতে প্রোজ নিয়ে যদি বলি, পারফরমেন্স টপ নচ পাচ্ছেন আপনারা, গেমিংয়ে দুর্দান্ত পারফরমেন্স পাবেন, অ্যাটলিস্ট অফিসিয়ালি এই রেঞ্জের অন্য কোনো ফোন আপনাকে এতটা ভালো পারফরমেন্স অফার করবে না এবং গেমিং যে ফিচারগুলোর দরকার একটা ফোনে তার সবই এটাতে রয়েছে। হ্যাঁ, একটা ব্যাপার মেনশন করতে ভুলে গেছি, তাহলে এটাতে কিন্তু বাইপাস চার্জিং সাপোর্টও রয়েছে, সো আপনি যদি চার্জে লাগিয়ে ডিরেক্ট ডিভাইসকে পাওয়ার করতে চান ব্যাটারিতে চার্জ না দিয়ে, সেক্ষেত্রে ব্যাটারিটা একটু কম গরম হয়, তো সেটাও কিন্তু আপনারা এখানে করতে পারবেন। আর কনসের কথা যদি বলি, প্রথম কনস যেটা স্টিল আমার কাছে মনে হয় সেটা হচ্ছে এই ইউআই এখন অনেক বেশি ইমপ্রুভ হয়েছে নো ডাউট, বাট এটা এখনও আমার কাছে মডার্ন লুকিং লাগে না। আর সব থেকে বড় ইস্যু যেটা আমাদের এই ইনফিনিক্সের XOS যেটা সেটা নিয়ে, তা হচ্ছে এর সাথে আসা এই এতগুলো ব্লোটওয়্যার। এই জিনিসটা আসলে ফোনের ওভারঅল এক্সপিরিয়েন্সকে অনেকটা চিপ করে দেয়, যেটা আমার মনে হয় অ্যাট দিস পয়েন্ট মানে 40-50 হাজার টাকার ফোনে ইনফিনিক্সের উচিত এগুলো এলিমিনেট করা। আমি জানি এগুলোর সাথে হয়তো তাদের কোলাবোরেশন থাকে, মেবি এই জন্য তারা এগুলো ইনক্লুড করে, বাট এই ব্যাপারটা আমার মনে হয় অ্যাট দিস পয়েন্ট তাদের কনসিডার করা উচিত। আর হ্যাঁ, সফটওয়্যারের ক্ষেত্রে এটাতে আপনারা মেজর সফটওয়্যার আপডেট পাবেন 2 বছর আর সিকিউরিটি আপডেট পাবেন 3 বছর। আর এই ফোনটাতে আরেকটা কম্প্রোমাইজ যেটা সেটা হচ্ছে গিয়ে, যদিও 256 গিগাবাইটের আপনারা ইনবিল্ট স্টোরেজ পাচ্ছেন, আর এর যে সিম ট্রে, এখানে আপনারা কিন্তু কোনো রকম স্টোরেজ আপগ্রেড করতে পারবেন না, এখানে জাস্ট 2টা ন্যানো সিম ব্যবহার করতে পারবেন। তো এই ছিল বেসিক্যালি ইন শর্ট প্রোজ অ্যান্ড কনস। ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন, ভালো লাগলে ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করতে পারেন, ভালো না লাগলে কেন লাগেনি সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে। আর এই ফোনটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।